আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার ঠিক দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। সাফল্য ব্যর্থতায় 4 মাস পার করল অন্তর্বর্তী সরকার। আর্থিক খাতে সুশাসন ফেরানোর পথে অগ্রগতি অনেক, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা শতভাগ। শ্বেতপত্র প্রকাশ করে অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরলেও উত্তরণে কী করা হবে তার কোনো রোডম্যাপ নেই জাতির সামনে। বিপ্লবী সরকারের 4 মাসের সাফল্য ব্যর্থতার হিসেব তুলে ধরছেন হোসাইন শাহাদাত। একসময় বাংলাদেশকে বলা হয়েছে এমার্জিং টাইগার, উন্নয়নের রোল মডেল। বিলাসী প্রকল্প আর অপচয়ের মহোৎসবকে দেখানো হয়েছে অর্থনীতির সক্ষমতা হিসেবে। কিন্তু আড়ালে আসলে কি হয়েছে, কেনই বা অর্থনীতিতে ধস নেমেছে এত জলদি? এতদিন তার সঠিক তথ্য ছিল না জনগণের কাছে। 3 মাসের প্রচেষ্টায় অর্থনীতির দালিলিক প্রমাণ, শ্বেতপত্র প্রকাশ তাই অন্তর্বর্তী সরকারের অন্যতম সাফল্য। ফাইন্যান্সিয়াল সেক্টর যে বিশৃঙ্খলা, এই ব্যাংকগুলোর যে অবস্থা, এটা কি একদিনে তৈরি হয় না, তো বছরের পর বছর এটা তৈরি করা হয়েছে এবং সেগুলোকে সমাধান করা হয় নাই। এখন এইটা এই সরকারের ঘাড়ে এসে পড়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার এই সংগ্রামের বেশ আগে থেকেই কষ্টে ছিল সাধারণ মানুষ, নিত্যপণ্যের লাগামহীন মূল্য আর আয়ের বৈষম্যে। বিশ্বসেরা অর্থনীতিবিদের হাতে দেশ তুলে দিয়ে জীবনে স্বস্তি ফেরানোর অপেক্ষা তাই মোটেও অতি আশা ছিল না সাধারণ মানুষের। কিন্তু সেখানেই বড় ব্যর্থতা টিম ইউনূসের। সরকার পুরনো কৌশলই এটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। যে মার্কেট পুলিশিং রং জায়গায় হচ্ছে। একটা বাজারে ধরেন আলুর বাজার ধরেন বা ডিবে বড় বড় খেলোয়াড় কারা, তাদের চিহ্নিত করবেন। তাদের স্টক ইনফরমেশন তো কম্পিটিশন কমিশন চাইতেই পারে, তারা বড় খেলোয়াড়, সিগনিফিক্যান্ট মার্কেট প্লেয়ার চিহ্নিত করেন। তারপরে আপনি কম্পিটিশন আইন অনুযায়ী ওই পথে এগান। আর্থিক খাত সংস্কারে গভর্নরের দিনরাত পরিশ্রমের সুফল মিলছে। রিজার্ভের স্বস্তি, বৈদেশিক মুদ্রার স্থিতি অবস্থা এবং ব্যাংকিং খাতে সুশাসন ফেরার লক্ষণে। তবে ব্যবসার পরিবেশ ফেরাতে না পারা আর ব্যবসায়ীদের আস্থার সংকট অর্থনীতির ক্ষতকে দীর্ঘ করছে, সন্দেহ নেই তাতে। সবার চোখ তাকিয়ে আছে আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সেনাবাহিনী, আমাদের প্রধান উপদেষ্টা, এনাদের উপরে যে আপনারা আইন শৃঙ্খলাটাকে ঠিক করেন। এটা যদি ঠিক না করেন, এক্সিস্টিং যারা বিজনেসম্যান আছে তারা তো কনফিডেন্স পাচ্ছে না। তারা কনফিডেন্স না পেলে তারা পুনর্বিনিয়োগ কিভাবে করবে, বাড়তি বিনিয়োগ কিভাবে করবে? বিনিয়োগের সাথে জড়িত যেসব প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলির আগের মতো কাজ করলে হবে না। যেসব পরিবেশ তাদের জন্য দেয়ার কথা সেটা নিশ্চিত করতে হবে। 120 দিনে কি করা গেছে আর কতটা করা যেত সেই হিসেবটা হয়তো এক একজনের কাছে এক এক রকম। তবে মূল্যস্ফীতির লাগাম টেনে জনগণকে স্বস্তি দিতে সরকার যে ব্যর্থ হয়েছে সে বিষয়ে দ্বিমত নেই কারোরই। শৃঙ্খলা ফেরাতে না পারায় বিনিয়োগের পরিবেশও আছে হুমকিতে। তাই এসব বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সরকারের উপর চাপ বাড়ছে দিনকে দিন। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দর্শক, এবার আমাদের নিয়মিত যে সংবাদ বিশ্লেষণ তার পালা। আমাদের আজকের বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের 4 মাস, অর্থনীতিতে সফলতা ও ব্যর্থতা এ নিয়ে আমাদের সাথে কথা বলবেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আমরা স্বাগত জানাতে চাই ডক্টর মাহফুজ কবিরকে আজকের বিজনেস আওয়ারে। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। ধন্যবাদ। ডক্টর মাহফুজ কবির, আমরা আমাদের সহকর্মীর একটি প্রতিবেদন দেখছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের 4 মাসে অর্থনীতির নানাবিধ হিসেব নিকেশ নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন ছিল, সেটি দেখে নিলাম এবং সেখানে বেশ কিছু সফলতার কথা আছে, কিছু ব্যর্থতার কথা আছে। শুরুতেই যদি আমরা একটু ব্যর্থতার জায়গাটিতে একটু তাকাতে চাই, সেখানে যদি দেখি যে শুরুর যেই বিষয়টি আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে যে খুব সম্প্রতি মূল্যস্ফীতির যে তালিকাটি বা যেই প্রতিবেদনটি দেয়া হয়েছে সেখানে 11-র উপরে চলে গিয়েছে, এই জায়গাটিতে আসলে একেবারেই কেন কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা গেল না? হ্যাঁ, ধন্যবাদ। আপনি এখন যে প্রশ্নটা তুললেন সেটি প্রশ্নটাই কিন্তু বেশ কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে যে অন্তত নভেম্বর মাসে আমরা একটু আশা করেছিলাম যে যেহেতু এই মুহূর্তে যে শীতকালীন যে সবজি এবং অন্যান্য যে খাদ্যপণ্য যেগুলো আসলে আমরা উৎপাদন করি দেশের ভিতরে এবং দেশের প্রায় পুরো চাহিদাই পূরণ করি এখান থেকে, তো সেই ক্ষেত্রে কেন এত দাম বাড়লো গতবারের তুলনায়? তো এটা একটা বড় চিন্তার বিষয়। এবং এটি ছাড়াও যেহেতু সরকার বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ড তারা কিন্তু বলেছে যে
আসলে বেশ কিছু খাদ্যপণ্য সেগুলোর ক্ষেত্রে যে শুল্ক ছাড় দেওয়া হবে এবং ইতিমধ্যে কাজগুলো শুরু হয়ে গেছে, এরপরেও কেন আমদানি করা হচ্ছে না, কেন বাজার থেকে ভোজ্য তেল উধাও হয়ে গেছে? তো এই প্রশ্নগুলো কিন্তু সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। আর আমদানি করা যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু যে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে বিষয়টা এরকম নয়, কিছু কিছু পণ্যের দামও কমছে। একদিকে শুল্ক ছাড়, ভ্যাটের ক্ষেত্রে ছাড়, এবং একই সঙ্গে যে আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়া, এরপরেও কেন এই এই যে পরিস্থিতি অসহনীয়, তো সেই এই চিন্তাটাই কিন্তু সবার মধ্যে। এবং সরকারও কিন্তু অনেক কিছু খুঁজে পাচ্ছে না, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান, বিশেষ করে যে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর, প্রযোজিত কমিশন, তারা কিন্তু কাজ করছে। একই সঙ্গে যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং, দ্য ডিপার্টমেন্ট অফ ফিশারি, লাইভ স্টক, সবাই কিন্তু কাজ করছে, কিন্তু তারপরেও আসলে সমস্যাটা কোথায় সেটা বের করাটাই কিন্তু এখন একটা বড় কাজ। অতি সম্প্রতি যেটা করেছে মানে বাণিজ্য মন্ত্রণালয়, সেটি হলো যে কারা আসলে অবৈধ মজুত করছে তাদের কিন্তু তালিকা তৈরি হচ্ছে, কিন্তু আমি মনে করি যে আসলে র্যাপিড অ্যাকশনের বিকল্প নেই। আমাদের দেশে যেটি হয়েছে যে আমরা যদি তালিকা করি, অনুসন্ধান করি, কর্মপরিকল্পনা করি, আমরা বিভিন্ন রকমের অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সঙ্গে যোগাযোগ করি, সমন্বয় করি, কিন্তু আসল কাজ যেটি সেটি হচ্ছে অ্যাকশন। তো সেই জায়গাটাতে আমি মনে করি যে এই মুহূর্তে কিছুটা হয়তো ঘাটতি রয়েছে, এবং এই সুযোগটাই নিচ্ছে কিন্তু আমাদের ব্যবসায়ীরা, বিশেষ করে যে বড় বড় সিন্ডিকেট তৈরি হয়েছে। আগে দেখা যেত পুরো বাজারে হয়তো একটা সিন্ডিকেট, এখন দেখা যাচ্ছে আলুর বাজারে সিন্ডিকেট, পটলের বাজারে সিন্ডিকেট, মাছের বাজারে, ডিমের বাজারে, মাংসের বাজারে, আবার মুরগি, দেশি মুরগি এবং একই সঙ্গে যে সোনালী মুরগি, আবার দেখা যাচ্ছে যে অন্য যে সমস্ত ব্রয়লার মুরগি রয়েছে এগুলোর মধ্যে সিন্ডিকেট হচ্ছে। এখন সমস্যা এত বেশি, এত গভীর, তেলের বাজারে তো বিশাল সিন্ডিকেট রয়ে গেছে এবং তারা যা দেখিয়ে দিচ্ছে এখন, যে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তো এই যে পরিস্থিতি, সেখানে আমি মনে করি যে অনেক সিন্ডিকেট, এবং চালে যেটি হয়েছে, যে চাল ছিল 3700 টাকা বস্তা, সেটি হয়ে গেছে 4200 টাকা বস্তা, মানে এক বস্তায় 500 টাকা বেড়ে গেছে, এবং সেখানে কিছুই হচ্ছে না। আমাদের যে মিলাররা তারা দেখিয়ে দিচ্ছেন যে তারা কতটুকু পালন করতে। তো এইটা কিন্তু চলতে পারে না। মানে এই বাংলাদেশে যে এই পরিস্থিতি যেটা দেখাচ্ছে যে না, যে অন্তর্বর্তী সরকার তারা কোথাও বল প্রয়োগ করেনি, বল প্রয়োগ না করাটা কিন্তু একটা ভালো দিক, ইতিবাচক দিক, যে আমাদের সমাজে সবাই মিলে কথা বলবে বা আমাদের সমস্যাগুলো তুলে ধরবো। তো সেই জায়গাতে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন হবে বা দাবি দেওয়া উপস্থাপন হবে, কিন্তু সেটা যে এরকম করে সুযোগ নিবে ব্যবসায়ীরা, এটা কিন্তু খুবই, এটা আমি মনে করি নিন্দনীয় একটা কাজ। তো সরকার হয়তো দেখছে এখন ডিমের বাজারে যেটি হলো সেটি কিন্তু একটা ভালো দিক, যে এখানে একটা কিন্তু শৃঙ্খলা ফিরে এসছে, কিন্তু অন্য কোনো বাজারে কিন্তু এই মুহূর্তে বা পণ্যের বাজারে কিন্তু সেরকম একটা স্বস্তি নেই। আমি মনে করি যে এইটা সরকারের ব্যর্থতা না বলে আমি বলবো যে সীমাবদ্ধতা। যে এই জায়গাটাতে তারা সেইভাবে কিন্তু আসলে খুব যে একটু দৃশ্যমান কিছু আসলে উন্নতি দেখাতে পারছে না, এটা একটা দিক। আমি মনে করি আরেকটা দিক রয়েছে, সেটি হলো যে যে তথ্য যেটা আমরা আগে পেতাম না, হয়তো মূল্যস্ফীতি হতো কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সেই উচ্চ মূল্যস্ফীতিটা দেখাতে পারতো না, কিন্তু এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু তাদেরকে বলা হয়েছে যে প্রকৃত তথ্যটা নিয়ে আসতে। তো যার ফলে তারা প্রকৃত তথ্য দিচ্ছে যে বাজারে কি হচ্ছে। তো সেটাই কিন্তু এখন একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে আসলেই মূল্যস্ফীতির অবস্থা কিন্তু ভালো নয়। তো আমি মনে করি যে এই জায়গাটা একটা বড় সমস্যা, এবং অন্য জায়গাগুলোতে কিন্তু মোটামুটি ম্যানেজমেন্ট ভালো হচ্ছে। আমি মনে করি যে এই আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে যে আমদানির ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি অনেক অনেক ভালো, এবং এই মুহূর্তে আমাদের ডলারের সংকট থাকলেও আমদানি কিন্তু মোটামুটি এভাবে সহজ হয়ে গেছে, এলসি খোলা বা অন্য কোনো জায়গাতে সমস্যা সমাধান করা। তো এইদিকে একটা ভালো অবস্থা আছে, কিন্তু একটা জায়গাতে আমি বলবো যে একটা সমস্যা হয়ে গেছে আমাদের, সেটা হলো যে মুডিস এর যে ক্রেডিট রেটিং, সেই জায়গাতে আমাদের মানটা আরো নিচে নেমে গেছে। তো এই জায়গাতে মানে আন্তর্জাতিক লেনদেনে আমরা কিছুটা হয়তো প্রতিকূল অবস্থাতে আছি, কিন্তু সব মিলে পরিস্থিতি কিন্তু, বিশেষ করে আমি বলবো যে বাণিজ্যের পরিস্থিতি, অর্থনীতির ভিতরে যে অস্বস্তি, বিশেষ করে যে এই আন্দোলন বা ভাঙচুর, যে কারখানায় আগুন, এগুলো কিন্তু এখন আর নেই। যার ফলে এক ধরনের ইতিবাচক কিন্তু একটা ভাবমূর্তি বাংলাদেশে আস্তে আস্তে তৈরি হচ্ছে। আমি মনে করি যে এটি একটা ভালো দিক। তবে এই ব্যর্থতার জায়গা আমি মনে করি বা সীমাবদ্ধতার জায়গাটা হচ্ছে মূল্যস্ফীতির এরকম একটা বাজারে যে আগুন, এবং সেই আগুনটা কিন্তু নেভানো যাচ্ছে না। এই চ্যালেঞ্জটা বাংলাদেশের এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকার তাকে ভাবাবে। সঙ্গে একটি সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছি। আপনি বলছেন যে 4 মাসের যে একটি বল প্রয়োগের ব্যাপার আপনি বলছিলেন। আমার প্রশ্নটি হচ্ছে ডক্টর মাহফুজ কবির, যে আপনি কি মনে করেন যে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য 4 মাস যথেষ্ট সময়, এবং সেটি বাস্তবায়নের জন্য আসলে কি বল প্রয়োগ কতটুকু জরুরি এখন মনে হচ্ছে আপনার কাছে, বা আদৌ প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, আমি মনে করি যে আসলে এখানে মানে বল প্রয়োগ আসলে কোনো ভালো সমাধান নয়। কৌশল ভালো কিনা সেটা একটা বড় বিষয়। তার কারণ একটা ভাবমূর্তি তো তৈরি হয়ে গেছে এই সরকারের, যে তারা সিভিল সোসাইটি লেড একটা মানে এক্সপার্টরা এখানে আছেন, যারা হয়তো এনজিও ওয়ার্কার তারা আছেন এটার মধ্যে। তো যার ফলে দেখা যাচ্ছে কি যে আমাদের এই সরকারটা কিন্তু আসলে কোনো রাজনৈতিক সরকার নয়, এবং চেইন অফ কমান্ডটা কিন্তু এরকম না একেবারে গ্রাসরুটস লেভেল পর্যন্ত আছে, বা ব্যবসায়ীদের উপরে যে ওরকম ভাবে নিয়ন্ত্রণ করা, তো এই বিষয়গুলো নেই। যার ফলে এই এই সমস্যাটা থাকবে আমাদের।
এবং একই সঙ্গে যে বাংলাদেশের সব মানুষের যে একটা গণতান্ত্রিক অধিকার রয়েছে, যে তাদের সিভিল রাইটস এটসেট্রা, তো ওইগুলোর ক্ষেত্রে যে সরকার বল প্রয়োগ করছে না বা ব্যবসায়ীদের উপরেও কিন্তু অতিরিক্ত চাপ তৈরি করা হচ্ছে না, বরং তারা যে সমস্যাগুলো তুলে ধরতেন সবসময় সেগুলোকে সহজ করার চেষ্টা করা হচ্ছে। এখন তাদের সমস্যাগুলো আমরা সমাধান করে দিলাম, এলসি ওপেনিংটা ইজি করে দিলাম, এখানে যে যে শুল্কের যে বাধা সেটিও আস্তে আস্তে কমিয়ে দিলাম, একই সঙ্গে যে আমাদের ভিতরে যে ভ্যাট রয়েছে এই বিক্রয় পর্যায়ে, তো সেটাও কমিয়ে দিলাম। এখন সমস্যাটা কোথায়? এখন কিন্তু ব্যবসায়ীরা বলছেন না যে সমস্যা রয়েছে। তো সমস্যাগুলো সমাধান করার পরে তারা যদি আমদানি না করেন, তারা যদি বিপণনটা ঠিক না করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এবং আমি মনে করি যে জরিমানার যে একটা চিন্তা ভাবনা সেখান থেকে বের হয়ে আসতে হবে। বড় বড় যে সমস্ত সিন্ডিকেট, বিশেষ করে আলুর বাজারে দু একটা জায়গাতে আমরা কাজ করার চেষ্টা করলাম, যে কোনো কোনো জায়গাতে হয়তো উত্তরবঙ্গে যে আলুর দাম হয়তো 45 টাকা কেজিতে বিক্রি করা হয়েছিল ইনিশিয়ালি, এখন যেটা হচ্ছে যে তারা বড় এখন প্রতিশোধ নিচ্ছে। তারা কোনো কোনো জায়গায় 80-90 টাকা করে যে আলু বিক্রি করছে, এবং একই সঙ্গে এই মুহূর্তে মাঠে কৃষকেরা 90 টাকা করে আলু বিক্রি করছেন পার কেজি। তাহলে সে বাজারে কত হবে? বাজারে 115 টাকা 120 টাকা কেজি হবে। অন্যদিক থেকে তারা কিন্তু আমদানি করছেন, আমদানি করলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু তারা যাবেন না ওইখানে। মানে তারা এমন জোটবদ্ধ হয়েছেন যে কোনোভাবেই এই সরকারকে তারা সফল হতে দেবেন না, অন্তত বাজারের ক্ষেত্রে। তার মনে করি যে এই ক্ষেত্রে যারা এরকম অবৈধ কাজ করছেন, সিন্ডিকেট করছেন, তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, সবার বিরুদ্ধে একসঙ্গে নেওয়া যাবে না, কিন্তু কিছু কিছু ধরে আইডেন্টিফাই করে যেতে, কেন তেল আমদানি হচ্ছে না, কেন সরবরাহ হচ্ছে না, কোথাও মজুদ আছে কিনা অবৈধভাবে, তো সেইগুলো একটু অভিযান করা হোক, করে একটা বড় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, যেমন তাদের জেল হতে পারে, লাইসেন্স ক্যান্সেল হতে পারে, তো সেগুলো করা হোক। করলে আমি মনে করি যে বাকিরা তখন নিজেদেরকে শুধরে নেবে। তো সুতরাং বল প্রয়োগ না করে জি, ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে আমরা আবার ফিরে আসবো, আপনি একটু আমাদের সাথেই থাকবেন। আমরা অন্য একটি সংবাদ দেখে তারপর আপনার কাছে আবার আসছি। ডক্টর মাহফুজ কবির একটু সাথেই থাকবেন। দর্শক, ভারতীয় হাই কমিশন অভিমুখে পদযাত্রা শুরু করেছে বিএনপির 3 সংগঠন। এই পদযাত্রা অনুসরণ করছেন সহকর্মী সাইফুল ইসলাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, পদযাত্রা এখন কোথায় আছে, কি বলছেন সংগঠনগুলোর নেতাকর্মীরা, জানাবেন। পদযাত্রাটি কিন্তু রামপুরা ব্রিজে আটকে দেওয়া হয়েছিল। সেখান থেকে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের 6 জন প্রতিনিধি কিন্তু তারা ভারতীয় দূতাবাসে ঢুকেছিল। আমরা এখন আমার ক্যামেরাম্যানের মধ্যে দেখাতে চাই, দূতাবাস থেকে কিন্তু যে 6 জন ঢুকেছিল তারা কিন্তু ইতিমধ্যে বের হয়েছে, তারা বের হচ্ছেন। তারা আসলে বের হওয়ার পর আমরা জানতে পারবো তারা কি বিষয়ে কথা বললেন এবং আজকে যারা স্মারকলিপি দিলেন সেই স্মারকলিপির বিষয়ে ভারতের হাইকমিশন থেকে কি বলা হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু তারা ঢুকেছিলেন, 5 মিনিট আগে ঢুকেছিলেন, এখন তারা বের হচ্ছেন ভারতীয় দূতাবাস থেকে। রয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, তারা কিন্তু বের হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি দূতাবাস থেকে এখন বের হওয়ার পর আমরা তাদের সাথে কথা বলবো। আমরা আজকে কি বিষয়ে তারা ভারতীয় দূতাবাসে কথা বললেন সে বিষয়ে আমরা কিন্তু কথা বলবো। কিছুক্ষণ আগে তারা কিন্তু ঢুকেছিলেন এই ভারতীয় দূতাবাসে। এখন আমরা অপেক্ষা করছি একটু তাদের সাথে কথা বলার জন্য। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যারা কেন্দ্রীয় সভাপতি রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো। গণমাধ্যম কর্মীদের কিন্তু ভিড় রয়েছে এখানে। গণমাধ্যম কর্মীরা সকাল থেকে কিন্তু এই কর্মসূচিটি গুরুত্ব দিয়ে কাভার করছেন এবং আমরাও সেখানে একটু রয়েছি। আমরা সরাসরি কথা বলবো যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সঙ্গে। আমরা লাইভে রয়েছি। এখন আমরা কথা শুনবো যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে। আসলে বাংলাদেশের সহকারী হাই কমিশনার আগরতলায় ভারতীয় উগ্রবাদী গোষ্ঠী
যে হামলা করেছে, বাংলাদেশের পতাকা পুড়িয়ে দিয়েছে, আমরা এটার প্রথম দিকেই তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছি। ভারতীয় কতিপয় গদি মিডিয়া যারা বাংলাদেশ সম্পর্কে বরাবরই মিথ্যা প্রচারণা করছে, মিথ্যা প্রচারণা করে সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস এবং ভারতের আগ্রাসনমূলক মনোভাবের প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি পেশ কর্মসূচি ছিল। স্মারকলিপি আমরা এখন ইন্ডিয়ান হাই কমিশনে আমরা পৌঁছে দিলাম। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রত্যেক কোনো আপোষ নেই। বাংলাদেশের জনগণকে সবসময় ঐক্যবদ্ধ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় ঐক্যের কথা বলেছেন, বাংলাদেশের জনগণের অধিকারের কথা বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই এই কথা বলেছেন এবং এই কথাটি প্রতিধ্বনি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল আজকে রাজপথে করেছে। আমাদের এই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। আমরা কোনো প্রকার সন্ত্রাসে বিশ্বাসী না। বাংলাদেশের মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান, আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে আমরা নাই। দেখেন, এই 95% শতকরা 95% মুসলমানের দেশে একজন মুসলমান আইনজীবীকে ইসকন যেভাবে নির্মমভাবে হত্যা করেছে সেটা অকল্পনীয়। তারপরে এই দেশের মুসলমান কিন্তু সর্বোচ্চ ধৈর্য ধারণ অপেক্ষা করছি কখন শুরু হবে পদযাত্রা কর্মসূচি। ইতিমধ্যেই কিন্তু দর্শক, ভারতীয় হাই কমিশন অভিমুখে বিএনপির 3টি সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং আরও একটি সংগঠন, তাদের যে পদযাত্রা সেটির সংবাদ আমরা শুনছিলাম আমাদের সহকর্মী সাইফুল ইসলামের মাধ্যমে। সেখানে তারা যেই বিষয়টি এখন পর্যন্ত বলছেন যে তারা স্কন কর্তৃক চট্টগ্রামে যে আইনজীবী হত্যার যে ঘটনাটি ঘটেছে তার পাশাপাশি আরও যেসব গুজব এবং অপতথ্য দিয়ে যে সংবাদগুলো প্রচার করছে ভারতীয় গণমাধ্যমগুলো, তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদের অংশ হিসেবেই তারা ভারতীয় হাই কমিশন উপলক্ষে রাজধানীর নতুন বাজারে যেই তাদের অফিসটি রয়েছে সেই কার্যালয় অভিমুখেই পদযাত্রাটি তারা চালাচ্ছেন এবং সেইখানে বিএনপির 3টি সংগঠনের নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা সেখানে তাদের প্রতিবাদ তারা বজায় রেখেছেন। পাশাপাশি যে বিষয়টি তারা বলছেন যে দুই দেশের যেই সম্পর্ক, সেই সম্পর্কগুলো যেন তারা বন্ধুত্বপূর্ণ থাকে, এই বিষয়টি তারা জানাচ্ছিলেন। সহকর্মী সাইফুল ইসলামের মাধ্যমে আমরা যে দেখছিলাম এই সংবাদগুলো, আমরা আমাদের পরবর্তী যেই সংবাদ বিশ্লেষণের বিষয় সেখানে আমরা ফিরে যেতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের 4 মাস, অর্থনীতির সফলতা ও ব্যর্থতা, অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবিরের সাথে আমরা এখন যুক্ত হতে চাই। ডক্টর মাহফুজ কবির, আমরা আলোচনায় ছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের 4 মাসের যে সফলতা ব্যর্থতা সেগুলো নিয়ে। আমরা যদি একটু যেই সংবাদটি আমরা এইমাত্র দেখে আসলাম, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে কিন্তু আমাদের অনেক ধরনের সম্পর্কের একটি হচ্ছে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এবং অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা সহ অর্থনীতিবিদরা তাদেরও প্রত্যাশা যে এই যে টানাপোড়েন চলছে সম্পর্কের, সেখানে বাণিজ্যে কোনো ধরনের কোনো প্রভাব পড়বে না। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে আসলে কি পরিস্থিতি দাঁড়াতে পারে শেষ পর্যন্ত? হ্যাঁ, আমি মনে করি যে এখনো পর্যন্ত বাণিজ্যিক সম্পর্কে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। মাঝখানে যেটি হয়েছিল যে কয়েকটা এই স্থলবন্দরে সেখানে কিন্তু কিছু প্রতীকী এই ধরনের একটু বাধার সৃষ্টি করা হয়েছিল এবং আসলে এটা রাজনৈতিক বাধা। আমি মনে করি না যে সরকারের কোনো দায়িত্বশীল কোনো বিভাগ বা কোনো একটা হয়তো যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা যে কিছু করেছে বিষয়টা এরকম নয়, বা কেন্দ্রীয় দিক থেকেও কিন্তু ওরকম কিছু বলা হয়নি। মানে আসলে ভারতের দিক থেকে যেটা বারবার বলা হচ্ছে যে না, আসলে যে কোনো অবস্থাতেই তারা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ এবং ভালো সম্পর্ক বজায় রাখতে চায়।
কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে কোনো কোনো গোষ্ঠী তারা কিন্তু এই উস্কানি দিচ্ছে। আমাদের যে আগরতলাতে যে ওইখানে কিন্তু তারা আমাদের মিশনের উপরে তারা যে অ্যাটাকটা করলো, তো সেই বিষয়গুলো কিন্তু বড় রকমের একটা সন্দেহ মানুষের মধ্যে তৈরি করছে যে আসলে যে সরকার বিশেষ করে কেন্দ্রের দিক থেকে বা হয়তো প্রাদেশিক সরকার তারা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে কিনা এই যে ভালো সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে। তো এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে। তো এগুলো একটা চিন্তার বিষয় যে আসলে এই সম্পর্কগুলো গিয়ে মানে যে অবস্থা মাঝে মাঝে তৈরি হচ্ছে, তো সেগুলো কি আলটিমেটলি আমাদের এই যে ট্রেড রিলেশনশিপ ওইখানে কোনো রকম সমস্যা তৈরি করবে কিনা। এখনো পর্যন্ত ইন্ডিয়ান সাইড থেকে যে বড় বায়াররা বিশেষ করে আমাদের আরএমজি প্রোডাক্ট যারা ইম্পোর্ট করেন বাংলাদেশ থেকে, তারা কিন্তু ওইরকম কোনো নেগেটিভ কিছু বলেননি। এটি ছাড়াও বাংলাদেশের রপ্তানি স্বাভাবিক রয়েছে ভারতের বাজারে, এবং ভারত থেকে আমরা সব পণ্যই তো আমদানি করছি এবং নতুন নতুন পণ্য আমাদের তালিকার মধ্যে আসছে। তো যার ফলে আসলে এই যে যে ব্যবসায়িক সম্পর্ক সেটি কিন্তু এখনো স্বাভাবিক। এবং যেটা আসলে বলা হয়েছিল আসলে ওই কোনো কোনো হয়তো রাজনৈতিক নেতার মুখ থেকে এসেছিল যে আমাদের দেশে আলু পেঁয়াজ এগুলো নাকি তারা বন্ধ করে দিবে। কিন্তু আমি মনে করি যে এটা তার রাজনৈতিক বক্তব্য, এবং ব্যবসায়ীদের দিক থেকে কিন্তু এই ধরনের কোনো কিছু আসেনি। এবং মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে পণ্য সরবরাহ স্বাভাবিক রয়েছে। তো সুতরাং এই জায়গাতে যে কথাগুলো এসছে সেগুলো আসলেই যে সরকারের যে দপ্তরগুলো রয়েছে বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার তাদের দিক থেকে আসলে এরকম কোনো ইন্ডিকেশন নেই যে আসলে এই যে ব্যবসায়িক যে সম্পর্ক সেটা কোনোভাবে বাধাগ্রস্ত হবে। বিশেষ করে দ্বিপাক্ষিক সম্পর্কের কথাটি যখন আসলো, সেক্ষেত্রে একটি বড় অংশ থাকে অর্থনীতিতে যে বিদেশি যে আমাদের সহযোগী সংস্থাগুলো রয়েছে, সহযোগী রাষ্ট্রগুলো রয়েছে বা দাতা গোষ্ঠী যারা রয়েছেন, তাদের ঋণের একটি বড় প্রসঙ্গ থাকে। আমরা দেখলাম যে গেল সপ্তাহেই কিন্তু আইএমএফের ঋণের যে চতুর্থ কিস্তি সেটি আমরা পাচ্ছি। আগামীর ঋণটিও পাওয়ার ব্যাপারে তারা ইতিবাচক। আবার আগামী 6 মাসের মধ্যে আরও বেশ কয়েকটি দাতা সংস্থার কাছ থেকে ঋণ পাবে। কিন্তু মাহফুজ কবির, আপনি কি মনে করেন যে এই ঋণ নেয়ার যে বিষয়টি, একদিকে কিন্তু ঋণ পরিশোধের জন্যই মূলত এই ঋণগুলো নেওয়া হচ্ছে, কতখানি আসলে সক্ষমতা তৈরি করবে বাংলাদেশের অর্থনীতিতে? আসলে আমাদের এই মুহূর্তে যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা বাড়াতে হবে, এবং বাড়ানোটা কিন্তু একটা শর্ত যে আইএমএফ এর দিক থেকে যেটা বলা হয়েছে। তো এটা একটা বাস্তবতা। আর একটা হলো যে আমাদের একটা বিপুল পরিমাণে ঋণের চাপ রয়েছে, যেটা আগের সরকার যেটি করেছে যে অনেকগুলো মেগা প্রকল্প করেছে, তো সেগুলোতে অর্থায়নের জন্য কিন্তু ঋণ নেওয়া হয়েছে। বা এমনকি মেগা প্রকল্পের বাইরে যে আমাদের সফট এরিয়া অফ ডেভেলপমেন্ট যেগুলো আছে, বিশেষ করে আমি বলবো যে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, এগুলোতে কিন্তু ঋণ নেওয়া হয়েছে। এবং একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্যও কিন্তু ইতিমধ্যে আমরা বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিয়েছি। তো যার ফলে এই বিভিন্ন জায়গাতে যে ঋণগুলো নিয়েছি সেগুলো স্তূপীকৃত হয়ে আসলে এই যে জুন 2024 পর্যন্ত সেটির আকার দাঁড়িয়েছে প্রায় 103 বিলিয়ন ইউএস ডলার। এর মধ্যে আবার প্রাইভেট সেক্টরের লোনও আছে। তো এগুলো সবই শোধ করতে হবে। এখন শোধটা করবো কোত্থেকে? আমরা কিন্তু এই যে আমাদের যে রেমিটেন্স আর্নিং এবং একই সঙ্গে যে এক্সপোর্ট আর্নিং, এই দুটো মিলে কিন্তু এভাবে হচ্ছে না। তো এখন আমাদের আসলে কিছু ঋণ নিতে হবে, ঋণ দিয়ে আমরা প্রকল্প বাস্তবায়ন করবো, পরে পরিশোধ করবো আমরা সেগুলো। তো এই কারণে যদি আমরা কিছু এরকম বৈদেশিক সহায়তা পাই, যেটা আসলে এখন প্রয়োজন এই অর্থনীতির যে একটু দুর্বল অবস্থা সেখান থেকে উঠে দাঁড়ানোর জন্য, তার মনে করি যেটা ভালো যে আমাদের যে ব্যালেন্স অফ পেমেন্ট এবং একই সঙ্গে যে এক্সটার্নাল অ্যাকাউন্ট এটা যদি ভালো অবস্থাতে থাকে, রিজার্ভটা একটু ভালো হয়, তো সেটা অবশ্যই আমাদের আমি মনে করি ইতিবাচক। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কিছু কিছু যারা উন্নয়ন সহযোগী রয়েছেন তাদের মধ্যে আমি মনে করি যে এখন একটু ডিফারেন্সিয়েট করা দরকার, যে খুব দ্রুত শোধ করতে হবে এই জায়গা থেকে ঋণ না নিয়ে। আমি মনে করি যে ভালো কিছু সংস্থা রয়েছে, বিশেষ করে আমি বলবো যে কোরিয়া থেকে যে ঋণগুলো পাওয়া যায় সেগুলো তো 15 বছর গ্রেস পিরিয়ড থাকে, 40 বছরের মধ্যে সেটা শোধ করা যায়। আমি মনে করি যে এই ধরনের যে সমস্ত সফট টার্মে লোন রয়েছে, এবং এখানে কিন্তু আবার সুদের হারও কম, একদিকে সুদের হার কম, গ্রেস পিরিয়ড বেশি, এবং অনেক বছর ধরে আমরা শোধ করতে পারবো, এই ধরনের ঋণের দিকে যদি আমরা যাই তাহলে আমি মনে করি যে সেটা অর্থনীতির জন্য ইতিবাচক। তার কারণ এখনই কিন্তু আমাদের অনেক বড় একটা ঋণ শোধ করতে হবে। দেখা যাবে যে এলডিসি থেকে আমরা যখন বের হয়ে যাব 2027 সালে একটা বড় চাপ পড়বে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে। জি, ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের বিজনেস আওয়ার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মাহফুজ কবির, আশা করি ভবিষ্যতে আবার আপনার সাথে অন্য বিষয়ে কথা হবে। দর্শক, এতক্ষণ আমরা সংবাদ বিশ্লেষণ শুনছিলাম অন্তর্বর্তী সরকারের 4 মাসের অর্থনীতি নিয়ে। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। সক্ষমতা না বাড়ালে 2030 সালের মধ্যে বিদ্যুৎ জ্বালানি সংকট আরও তীব্র হবে। এজন্য বিকল্প উৎসের বিকল্প দেখছে না জ্বালানি বিশেষজ্ঞরা। শনিবার রাজধানীতে এক সেমিনারে তারা আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের দেয়া ভর্তুকি দীর্ঘমেয়াদে চলতে পারে না। এ সময় জ্বালানি উপদেষ্টা জানান, আইপিপি বিদ্যুৎ কেন্দ্র আর করা হবে না।
গ্যাস ও লোডশেডিংয়ের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অনেকদিন ধরেই অভিযোগ করে আসছেন শিল্প উদ্যোক্তারা। উৎপাদন সচল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে কারখানায় গ্যাস বিদ্যুৎ সরবরাহ চান তারা। শনিবার ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন উদ্যোক্তারা। ম্যানুফ্যাকচারিং খাতের কথা বলি, বিশেষ করে রপ্তানিমুখী ম্যানুফ্যাকচারিং খাতের কথা বলি, আমাদেরকে কিন্তু জ্বালানির ওপরে যে নির্ভরতাটা আছে, বিশেষ করে জ্বালানির দামের উপরে যে নির্ভরতাটা আছে, সেটা কিন্তু কমার কোনো সম্ভাবনা আছে বলে আমরা মনে করি না। ইন্ডাস্ট্রিতে গ্যাস লাগবেই, সেটা আমাদের এখানকার এক্সপ্লোর করে হোক বা আমদানি করে হোক, এর কোনো আর বিকল্প নেই। কারণ আমাদের কর্মসংস্থান দীর্ঘমেয়াদে এবং রেভিনিউ জেনারেশন, এটার পেছনে কিন্তু আমাদের যে কোনোভাবেই ইন্ডাস্ট্রিতে গ্যাস সাপ্লাই করতে হবে। আমাদের বর্তমান যে গ্যাস পোর্টফোলিও আছে, সেই পোর্টফোলিও এফিসিয়েন্সি হচ্ছে 46%। আমাদেরকে এটা 50-52% নিতে হবে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সক্ষমতা না বাড়ালে 2030 সালের মধ্যে বিদ্যুৎ জ্বালানির সংকট আরো তীব্র হবে। এজন্য নিজস্ব উৎসের বিকল্প দেখছেন না তারা। ইটস নট অনলি দ্য প্রাইস, আমাদের সাপ্লাইও তো নাই। একটা যদি হতো ঠিক আছে, আমি 100 টাকা দিলে আমি পাবো, যত দিতে পারবে না। আমরা স্টিল মনে করি বাংলাদেশের এনর্মাস পটেনশিয়াল ফর গ্যাস। আরেক জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক মতামি মনে করেন, ভর্তুকি দিয়ে এ খাত চলতে পারে না। 2020-21 আমাদের 6 টাকা 60 পয়সা ছিল, 6 টাকা 50 পয়সা ছিল অ্যাভারেজ প্রোডাকশন কস্ট। এখন 11 টাকা 51 পয়সা হয়ে গেছে বছরে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, আইপিপি থেকে সরে এসে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট করতে যাচ্ছে সরকার। প্ল্যান্ট থেকেই সরাসরি গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন উদ্যোক্তারা। কি যে আমরা আর কোনো এই যে আইপিপি, এটা একটা আউটডেটেড পদ্ধতি, এটা 90 সালের দিকে হতো, এখন আর হয় না। এখন আমরা একটা ভিন্ন পদ্ধতিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট। উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকল্প দেয়া হবে না বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। যে যারা মনে করেন যে আমার সাথে দেখা করলেই একটা প্রকল্প পেয়ে যাবেন, সেই যুগ নাই। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির। ফিরছি শেয়ার বাজার আপডেট সহ ব্যবসা বাণিজ্যের আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত বিজনেস আওয়ারে। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে আমরা জেনে জানব আজকের সপ্তাহের প্রথম কর্মদিবসের কি অবস্থা রয়েছে পুঁজিবাজার। আমরা দেখে নিতে চাই এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট যেটি বলছে, নিম্নমুখী প্রবণতায় রয়েছে পুঁজিবাজার। ডিএসসি এক্স ইন্ডেক্স 19 পয়েন্ট কমে 5177 পয়েন্টে দাঁড়িয়ে আছে। সরিয়া ভিত্তিক ইন্ডেক্স 7 পয়েন্ট কমে 1156 পয়েন্ট নিয়ে সূচক দাঁড়িয়ে আছে। 5 পয়েন্ট কমে গিয়েছে বিশেষায়িত 30টি কোম্পানির ইন্ডেক্সে, সেটি এখন 1906 পয়েন্ট নিয়ে সূচক দাঁড়িয়ে আছে। সর্বমোট 190 কোটি টাকার লেনদেন হয়েছে। 80টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 259টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 55টি কোম্পানির শেয়ারের দাম। আমরা জেনে নিতে চাই বিদেশি মুদ্রার যে বিনিময় মূল্য রয়েছে আজকের বাজারে কি অবস্থা রয়েছে এখন পর্যন্ত। যেটি দেখা যাচ্ছে যে মার্কিন ডলার 119 টাকায় কিনে বিক্রি হচ্ছে 120 টাকায়, ইউরো 127 টাকায় কিনে বিক্রি হচ্ছে 132 টাকায়, পাউন্ড 150 টাকায় কিনে বিক্রি হচ্ছে 155 টাকায়, চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়, সৌদি রিয়াল 32 টাকায় কিনে বিক্রি হচ্ছে 32.70 টাকায়, ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। আমরা জেনে নিব স্বর্ণের বাজারের যে সবশেষ পরিস্থিতি সেটি। স্বর্ণের দরদামের দিকে তাকালে যে বিষয়টি দেখা যাচ্ছে যে 22 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,37,226 টাকা, 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,30,998 টাকা, 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,12,289 টাকা এবং সনাতন স্বর্ণ প্রতি ভরি 92,133 টাকা। চলে যাব রূপার বাজারের দরদামের দিকে। সেখানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে ভালো যে রূপা 22 ক্যারেট সেটি প্রতি ভরি 2,578 টাকা, 21 ক্যারেটের রূপা 2,449 টাকা প্রতি ভরি, 18 ক্যারেটের রূপা 2,111 টাকা প্রতি ভরি এবং সনাতন রূপা 1,586 টাকা প্রতি ভরি। দর্শক, এখন পর্যন্ত পুঁজিবাজার, বিদেশি মুদ্রার বিনিময় মূল্য, স্বর্ণ রূপার দাম নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। দর্শক, সময় হলো আরও একটি বিরতির। ফিরছি অন্যান্য সংবাদ নিয়ে, সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জনপদে শিল্প বাণিজ্যের খবর। অব্যবস্থাপনা আর সংস্কারের অভাবে বেহাল দশায় রাজবাড়ী সরকারি হাঁস মুরগির খামার। প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে হাঁস মুরগি উৎপাদন। এতে পুষ্টির ঘাটতি দেখা দেয় শঙ্কা তৈরি হয়েছে জেলাবাসীদের মধ্যে। অর্থ বরাদ্দ পেলেই পুরোদমে চালু করা সম্ভব হবে খামারটি, বলছে খামার কর্তৃপক্ষ। মিঠুন গোস্বামীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
বছরে হাঁস মুরগির বাচ্চা উৎপাদন করার কথা 20,000, অথচ গেল 15 বছর যাবৎ সম্পূর্ণ বন্ধ রয়েছে উৎপাদন। রাজবাড়ী সরকারি হাঁস মুরগির খামার অব্যবস্থাপনা আর সংস্কারের অভাবে 3টি শেডের 2টি বন্ধ। বাইরের জেলা থেকে 10,000-এর মতো বাচ্চা সরবরাহ করে অবশিষ্ট শেডে রাখছেন কর্মকর্তা কর্মচারীরা। স্থানীয়দের অভিযোগ, কর্মকর্তাদের উদাসীনতার কারণেই এই দশা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবহেলাতে মুরগির খামারটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সরকারি যে কর্মকর্তাদের যে একটা যে উদাসীনতা, এই শেডগুলো দেখলে বোঝা যায়, কারণ একবারে ভুতুরে পরিবেশ। ভেঙে গেছে শেড মেড, ওই গাড়ি খেন বেঁচে নাই, মুরগি নাই। আর প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে জনবল সংকট থাকায় বন্ধ রয়েছে উৎপাদন। জনবল ফুলফিল থাকলে এটা হয়তো সম্ভব হতে পারত, কিংবা আরো অতিরিক্ত হতে পারত। অর্থ বরাদ্দ পেলেই খামারটি সম্পূর্ণরূপে চালু করা হবে বলছে খামার কর্তৃপক্ষ। সরকারের পরিকল্পনা রয়েছে, সামনে এই খামারগুলোকে পুনঃসংস্কার করা হবে এবং প্রয়োজনীয় যে বরাদ্দ দিয়ে খামারগুলোকে পুনরায় আবার পূর্বের মতো চালু করা হবে। 1988 সালে রাজবাড়ী জেলা সদরের প্রাণকেন্দ্রে 2 একর 88% জমির ওপর সরকারি উদ্যোগে গড়ে ওঠে সরকারি হাঁস মুরগির এই খামার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রোপা আমন ধান কাটাই ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা। চাষ হয়েছে লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে। চাষিরা বলছেন এবার ধানের বেশ ভালো ফলন হয়েছে, তবে সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় লাভ হওয়ার কথা জানায় তারা। কৃষি বিভাগ বলছে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। মোহাম্মদ রফিকুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাঠে মাঠে সোনালী ধানের সমারোহ, ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক। প্রতি বিঘা জমিতে 18 থেকে 24 মন ধান উৎপাদন হয়েছে। 4 দিন থেকে ধান মারছি, প্রায় বিঘা 10 মতো ধান মারা হয়েছে। জেনে ধানের ফলন প্রায় এভারেজে আপনার 22 মন। ধান 18 মন, 20 মন, 22 মন এরকম যাচ্ছে। সাহারের বস্তায় 1300-1400, তাহলে কেমন করে আমরা এই জমি জমা করব? ধান নাইলে হয়ে যায় 20 মন 22 মন, তো 20 মনে তো কাম হয়েছে না। পাট মাঠ হাবি ঝাবি দিয়ে তো কিছু থাকে না। তবে কৃষকদের দাবি, সার ও কীটনাশকের দাম বৃদ্ধিতে আশানুরূপ লাভ হচ্ছে না তাদের। যেভাবে সারের দামটা বাড়তি করছে ডিলাররা, এটা আমি মনে করি, আমি কয় বস্তা সার তুলেছি, তারপরে দেখা যায় বিএস এর সাথে যোগাযোগ করছি, বিএস সহযোগিতা করে কয় বস্তা দিয়েছে, কিন্তু আমাদের যে পরিমাণ সারের প্রয়োজন সেটা দিচ্ছে না। প্রচুর পরিমাণে পোকার আক্রমণ, আমাদের বীজ খরচ অনেক বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। আমরা সময় মতন সার, সেচ, বিদ্যুতের সহায়তা এগুলো ছিল। এর পাশাপাশি আমরা যে কাজটি করেছি, যে মাঠ পর্যায়ে আধুনিক জাতগুলো সম্প্রসারণ ঘটেছে, যার ফলে সবগুলো মিলে কৃষক ভাইরা একটা খুব ভালো উৎপাদন করেছেন। এবছর জেলায় 53,950 হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা থাকলেও 54,415 হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে গেল মাসে 2,27,000 নতুন চাকরি যুক্ত হয়েছে। সম্প্রতি প্রকাশিত বছরের শেষ কর্মসংস্থান প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, এর মধ্যে স্বাস্থ্য খাতে 54,000, চাকরি, অবকাশ ও আতিথেয়তা খাতে 53,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। এছাড়া সরকারি চাকরি যুক্ত হয়েছে 33,000। নভেম্বরের বেকারত্বের হার বাড়ার চিত্র উঠে আসে প্রতিবেদনে। দেখা যায় অক্টোবরে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার 4.1 ছিল, যা গেল মাসে বেড়ে 4.2% হয়েছে। বিক্রি হয়ে যাচ্ছে যুক্তরাজ্যের 233 বছরের পুরনো সংবাদপত্র অবজারভার। অবজারভারের মালিকানাধীন প্রতিষ্ঠান স্কট ট্রাস্ট ও গার্ডিয়ান মিডিয়া গ্রুপের বোর্ড সদস্যদের বৈঠকের পর এমন ঘোষণা দেওয়া হয়। এটি কিনছে 5 বছর আগে চালু হওয়া টরয়েস মিডিয়া। সংবাদ মাধ্যমটি পরিচালনা করছেন বিবিসি ও দ্য টাইমসের সাবেক কর্মকর্তা জেমস হার্ডিং এবং যুক্তরাজ্যের সাবেক মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ বার্জান। তারা অঙ্গীকার করেন, মানুষের মর্যাদা রক্ষার যে সুনাম ও ইতিহাস অবজারভারে রয়েছে তা টিকিয়ে রাখতে সবকিছু করবেন।
1791 সাল থেকে প্রতি রোববার প্রকাশিত হয়ে আসছে অবজারভার। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।